তো যদি ১০০ টাকা করেও আমি হিসেব করি পার পাখিতে লাভ, তাহলে গিয়েও আমার লাভটা দাঁড়াচ্ছে হচ্ছে ৫০০ ইন্টু ১০০ মানে ৫০,০০০। ৫০,০০০ টাকা ৫০০ পাখিতে। যারা আমরা কমার্শিয়ালি যাদের পুষি তারা বেশিরভাগই 100% ইন্ডিয়ান ভ্যারাইটি নয় হ্যাঁ। বা ইন্ডিয়ান দেশি নয়। দেশি মুরগির প্রায় 450 টাকা কিলো, সেটা লাইফ টাইমই থাকবে, এই রেশিওতেই বাড়বে। কারণ এই ফার্মিংটা যত রকম পোল্ট্রি ফার্মিং তার মধ্যে বলতে পারি সব থেকে টাফেস্ট পোল্ট্রি ফার্মিং। জয় হিন্দ দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা এত করে কমেন্ট করছেন যে দাদা দেশি মুরগির উপরে কিছু ভিডিও তৈরি করুন। সেই হিসাবেই আজ 2026 সাল চলছে। এই 2026 সালে দাঁড়িয়ে আপনারা যদি 500 দেশি মুরগি পালন করেন সেক্ষেত্রে কি করে করতে পারবেন, কতটা জায়গা রয়েছে, ওপেন রেঞ্জে করলে পরে কেমন করতে পারবেন, স্টল ফিডে করলে পরে আপনার ঘরের ভিতরে কিভাবে করতে পারবেন, এর থেকে কেমন টাকা ইনকাম করতে পারবেন, কোথায় মার্কেটিং করবেন, পুরো বিস্তারিত মানে 500 দেশি মুরগি পালনের A to Z আমি আপনাদেরকে জানাবো। আমাদের সাথে রয়েছেন অভিষেক নাগ স্যার। স্যার নমস্কার। নমস্কার। কেমন আছেন আপনি? ভালো আছি স্যার। দেশি মুরগির প্রচুর ডিমান্ড রয়েছে মার্কেটে, প্রচুর ডিমান্ড রয়েছে। সেক্ষেত্রে নতুন নতুন যারা খামারি রয়েছে, যাদের একটু খোলা জায়গা রয়েছে, তারাও করছে এবং আরো অনেকে করতে চাইছে বা নতুন অনেকের ইনকোয়ারি রয়েছে। এবার দেশি মুরগিটা যেহেতু আমাদের মার্কেটে খুব এক্সপেন্সিভ, সেই হিসেবে অনেকে করতে চাইছে। মানে টাকার লোভ কিন্তু স্যার সবার আছে। জোর জোর সে বল কে লোগোं को স্কিমে বাতা দে। একদম, এটা কিন্তু বাস্তব কথা। আমরা এভরিডে কাজ করি তো টাকার জন্যই না। না, যখন 200 টাকা 150 টাকা 200 টাকা কেজি ছিল আজ থেকে 5-7 বছর আগে, তখন দেশি মুরগি কেউ করতো না। তখন পোল্ট্রি কর অল্প দিনই প্রচুর লাভ। এখন সবাই দেশি করছে। এবার যাই বলি তাই বলি, টাকার তো ব্যাপার একটা চলেই আসে। সেক্ষেত্রে আমরা 500 দেশি মুরগি পালন করতে চাইছি স্যার, দেশি মুরগির। এবার আপনি আমাকে প্রথমে একটু বুঝিয়ে দিন কতটা, কিভাবে, কোন পর্যায়ে গিয়ে শুরু করব। দেখো, ব্যাপারটা আমরা দেশি মুরগি হিসাবে এদের সবাইকেই বলি। যারা আমরা কমার্শিয়ালি যাদের পুষি তারা বেশিরভাগই 100% ইন্ডিয়ান ভ্যারাইটি নয় বা ইন্ডিয়ান দেশি নয়, তারা সেমি দেশি, মানে দেশি মুরগির মতো টেস্ট। সেই জন্য আমরা তাদের দেশি মুরগি বলে থাকি। যদি আমরা শুধু দেশি মুরগির কথা বলি তাহলে সেই চাষটা, মানে যে দামটা এখনো ফ্রি রেঞ্জের দেশি মুরগির প্রায় 450 টাকা কিলো, সেটা লাইফ টাইমই থাকবে, এই রেশিওতেই বাড়বে। কারণ এই ফার্মিংটা যত রকম পোল্ট্রি ফার্মিং তার মধ্যে বলতে পারি সব থেকে টাফেস্ট পোল্ট্রি ফার্মিং দেশি মুরগিটা। পিওর 100% ইন্ডিয়ান যে দেশি। ইন্ডিয়ার 28টা জাত আছে, 28 খানা ভারতীয় জাত আছে। আমি জানতাম দেশি একটাই বাড়িতে পালন করা হয়, বা এই বাড়ি থেকে কিনে আনলাম ওই বাড়িতে পালন করা হচ্ছে। না, ব্যাপারটা হচ্ছে যে দেশির এই যে 28টা জাত আমাদের অত ডেপথলি না, আমরা ইউনিভার্সিটিতে খুব বেশি যারা মানে পড়াশুনো করেছে এই ধরনের পাখির উপর তারা না পড়া হয়েছে। তাছাড়া সাধারণ মানুষের ক্ষেত্রে বলাই মানে চিনতেই পারা যায় না দেশির জাতগুলো। আমি জাস্ট কয়েকটা নাম তোমাকে বলি। 10টা নাম বলুন তো আপনি। যেরকম যদি আমরা বলি, পুরুলিয়ার দিকে একটা ভ্যারাইটির পাখি হয় যারা 2.5-3 কিলো ওয়েট হয়, মেনলি লড়াইয়ের জন্য ইউজ হয় অ্যাসিল। উড়িষ্যায় যদি চলে যাই, শিমলিপাল ন্যাশনাল ফরেস্টের মধ্যে একটা পাখি পাওয়া যায় যেটা ছেলেরা 5-7 কিলো অব্দি ওয়েট হয়, ফিমেলরা 3-3.5 কিলো ওয়েট হয়। ঠোঁটটা টিয়া পাখির মতো বেঁকা, লড়াইতেও ইউজ হয়, প্যারোডিবিক বলা হয়। এই ভ্যারাইটির নাম হচ্ছে হানসা। আবার যদি আমরা মানে সাউথ 24 পরগনায় চলে আসি, ওই 500-600 ওজনের ছেলেগুলো উজ্জ্বল অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে শেড থাকে, মেয়েগুলো অ্যাশ কালারের মতো থাকে। এদের ওই ওয়েট ওই 500 থেকে 800 গ্রামের মতো ওয়েট হয়, সেটা হচ্ছে জঙ্গল ফাউল। আবার যদি গুজরাটে চলে যাই, সাদা কালোর মধ্যেই কালার পাওয়া যায়, 1.5 কেজির কাছাকাছি ওয়েট হয়, বুশরা। আবার যদি আমরা আন্দামান নিকোবরে চলে যাই, একরকম পাখি পাওয়া যায়, তাদের ওই 1-1.5 কেজি ওয়েট হয়, পা গুলো খুবই ছোট, পাটা দেখতে পাওয়া যায় না প্রায়। সেইগুলোকে বলা হয় হচ্ছে নিকোবর। আমাদের পশ্চিমবঙ্গে কতগুলো পাওয়া যায়? পশ্চিমবঙ্গে মোটামুটি মিলিয়ে মিশিয়ে 10টা মতো ভ্যারাইটি পশ্চিমবঙ্গে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, পশ্চিমবঙ্গে মিনিমাম 200 ভ্যারাইটি পাওয়া যায়। এবার আপনি জিজ্ঞেস করুন কি করে ভাই। দেখুন, কালেক্ট হয়ে এসেছে। আপনি একটা জাত নিয়েছেন, আমি একটা মুরগির জাত নিয়েছি। এবার দুটো মুরগি আমার বাড়িতে রয়েছে, কোনোটার এই জাতের মোরগ রয়েছে, ওই মুরগি, কিন্তু দুটোই দেশি। আমরা দেশি বলেই জানি, জাতটার জানি না। এবারে ওই দুটোর ক্রস হয়ে নতুন একটা জাত হয়েছে। না, যখনই আমরা একটা কন্টিনেন্টকে ধরবো তখন ক্রস হয়ে নতুন জাত হয় না, দুটোর সাবমেসি হয়ে যায়, মানে একটা জিন লুকিয়ে থাকে, পরবর্তী প্রকাশ পায়। তাহলে ওটা তো ক্রসের বলতে পারি আমি না? ক্রস বলতে। এবার ওই ক্রসটা আবার যখন বেরোলো, সে আবার অন্য কোথাও গেল,
অন্য কোথাও গেলে সেখান থেকে আবার ক্রস হয়েছে, সেটাকে আপনি কি বলবেন? হ্যাঁ, এরা সবাই যদি আমরা দেশিদের মধ্যে পপুলেশন দেখি, তা 28টার মধ্যে এদের মধ্যে মাল্টিপল ক্রস হতেই থাকে। মাল্টিপল ক্রস আমরা কিভাবে বলি, যখনই জিন ভ্যারাইটিতে 70% কারোর মধ্যে রয়েছে, আমি ধরলাম বুশরার সাথে আমার মারবাড়ির ক্রস হয়ে গেছে, ঠিক আছে, তখন ওই মারবাড়ির যদি 70% বুশরা হয়ে যায়, আমি বুশরাই বলবো ওকে, কারণ বুশরা যিনি থ্রো করবে পরবর্তীতে। তাহলে এইরকম ভাবে আমরা ভাগ করতে পারি। 500 দেশি মুরগি পালন করব, সেক্ষেত্রে আমি কিভাবে শুরু করতে পারি? যদি জাস্ট 500 এই ধরনের পাখি পালন করতে হয়, তাহলে খুব সিলেক্টিভ কিছু গভর্নমেন্ট হ্যাচারি আছে যারা এইগুলোর উপর কাজ করে, সেখান থেকে পিওর কোয়ালিটির বাচ্চা আনতে হবে। কেজিং এদের হবে না, কোনোভাবেই কেজিং করা যাবে না যদি ইন্ডিয়ান ভ্যারাইটিদের। ওপেন ফ্রি রেঞ্জ, অবশ্যই ফ্রি রেঞ্জ। ফ্রি রেঞ্জ এদের সবারই মিট টেক্সচার রেডি হতে মিনিমাম 4.5 থেকে 5 মাস টাইম লাগে। এই টাইমটা লাগবে। আর্টিফিশিয়াল ফিড ওদের 30% এর বেশি দেওয়া সম্ভব না। সম্পূর্ণ ন্যাচারাল খাবার, ন্যাচারাল খাবার। মেইনলি শাকসবজিও রয়েছে। হ্যাঁ, অবশ্যই শাকসবজি, বিভিন্ন দানা, ধান, গম, সর্ষে, ডাল, যে টাইপ অফ দানা রয়েছে এগুলোর মধ্যে খাবার। আর এমন ভাবে রেঞ্জ রেডি করতে হবে যেখানে পোকামাকড় আসবে, পোকামাকড় আসতে থাকবে, সেই রকম রেঞ্জের মধ্যে এদের পালন করতে হবে, তবে গিয়ে এটা একটা সাকসেসফুলি ফার্মিং হয়। স্যার, এবার আমাদের পশ্চিমবঙ্গে যে জাতগুলোই পাওয়া যায়, আমরা সেই জাত নিয়েই কথা বলি। এবার ধরুন আমি 500 পালন করবো, আমি ফ্রি রেঞ্জে পালন করলাম, এবার আমার কেমন ইনভেস্টমেন্টের দরকার আছে প্রথম অবস্থায়? এক তো রেঞ্জটাকে রেডি করার জন্য কিছু হর্টিকালচার, কিছু গাছ, ফুড গাছ, কিছু মানে ঘাস, এগুলোর জন্য রেঞ্জে যেরকম এগ্রিকালচারে যেরকম সেচ টেচ দেওয়া পড়ে না, সার দেওয়া পড়ে, সেচ দেওয়া পড়ে জায়গা অনুযায়ী, সেভাবে দিয়ে গ্রিনারিটাকে রক্ষা করতে হবে, সবুজটা রক্ষা করতে হবে। এক সেকেন্ডলি বাচ্চার ক্ষেত্রে যদি বলি, কমার্শিয়াল যখনই বলছি, এইসব পাখি অত স্কেলে পাওয়া টাফ। অন্যান্য ভ্যারাইটি যারা সেমি দেশি তাদের পাওয়া ইজি, তাদের বাচ্চার ক্ষেত্রে দাম ওই ম্যাক্সিমাম 35 টাকা অব্দি দাম হয়, 25 থেকে 35 তার মধ্যে দাম হয়, আপ ডাউন করে। সেই ধরনের ভ্যারাইটির কিছু পাখি বাচ্চা কিনতে হবে। তার সাথে যদি ফিড কস্টের ক্ষেত্রে হিসেব করলে আমরা এটা দেখতে পারবো, একটা পাখিকে কখনোই আমরা 150 টাকার উপরে খাবার খাওয়াবো না। আচ্ছা, ম্যাক্সিমাম 150 টাকার খাবার খাওয়াবো। 150 টাকা খাবার খাওয়াবো। এরকমই 4-4.5 মাস তাকে পালন করে যখন বিক্রি করব, এরকম ভ্যারাইটিদের দেখতে হবে যখন তাদের 1.5 কিলোর কাছাকাছি বডি ওয়েট, মানে গড় 1 কিলো 300 গড় এসছে, সেই সময় আমরা মিট পারপাস সেল করবো। এবার আমাদের কেমন খরচা হলো তাহলে? 150 টাকা যদি পাখিকে খাওয়াই, তার সাথে যদি পাখিকে আমরা ধরলাম একটা মার্জিনাল 30 টাকা বাচ্চার দাম পড়লো, তাহলে 180 টাকা। তারপরে সেই পাখিটার মেডিসিনের উপর আমরা যদি 10 টাকা করেও ধরি, 190 টাকা। লেবার কস্টে যদি আমরা 10 টাকা করে একটা পাখিতে লেবার কস্ট ধরি, তাহলে মোটামুটি গিয়ে দাঁড়াচ্ছে 200 টাকা। 200 টাকা পার বার্ডে আমার খরচ থাকছে। এবং সেখান থেকে যদি আমি আয়ের কথা হিসেব করি, আমি বললাম 1 কিলো 300 গড় না হলে বিক্রি করব না। তাহলে 1 কিলো 300 যদি আমরা গড় হিসেব করি, খুব লো কস্ট যদি এখন বলি, তাহলে 250 টাকা পাখির দাম বাজারে পাওয়াই। তাহলে আপনার টোটাল ওভারঅল কস্ট কত আসলো যদি 200 টাকা করে হয়? 200 টাকা করে যদি পার পাখিতে খরচ হয়, 500 পাখি মানে 1 লাখ টাকা। 1 লক্ষ টাকা আমার 4.5 মাসে খরচা রয়েছে 500 পাখিতে। এবার আমি লাভের কথা যদি বলি, তাহলে কেমন লাভ হতে পারে? ওই তো আমরা হিসেব করলাম, যেটা 125 টাকা করে পার পাখিতে লাভ হবে, 25 টাকা আমি ছেড়ে দেব, কারণ মর্টালিটি থাকতে পারে, কিছু রেঞ্জ রেডিতে কিছুতে এক্সট্রা লাগতে পারে। তো যদি 100 টাকা করেও আমি হিসেব করি পার পাখিতে লাভ, তাহলে গিয়েও আমার লাভটা দাঁড়াচ্ছে হচ্ছে 500 ইন্টু 100 মানে 50,000 টাকা 4.5 মাসে 500 পাখিতে। এবার এই 50,000 টাকা যে আয় করবে সে, এবার 500 পাখির জন্য তার মিনিমাম কতটুকু জায়গা দরকার, কতটুকু জায়গা ইনভেস্টমেন্ট? ফ্রি রেঞ্জের গল্প প্রথমেই বললাম যে ফ্রি রেঞ্জ মানেই, আমি অনেকবারই বলেছি, 3 বিঘের নিচে রেঞ্জ করবো না। এবার 3 বিঘা কারো রেঞ্জ নেই, তো কি করবে? সে কেজিং করবে, সেই ধরনের পাখি করবেন না। দেশি করবে না? না। তাহলে সোনালী করবে? হ্যাঁ, কোনো লেয়ার বার্ডস করবে, বা আটকানোর মধ্যে সে রেনবো রুস্টার করবে, বা ক্রয়লার করবে। সে যার জন্য যেটা দরকার ভাই, তাকে তো সেটা দিতে হবে। আমি ওই 10 কাঠায় রেঞ্জ করলাম, তাহলে তো ঘরে বসে বসে পাখি খাবে, টেস্ট আসবে না। ও যদি ছুটতে না পারে, দৌড়াতে না পারে, তাহলে ও লম্বা হয় না, ওর পা গুলো বড় হয় না, ওর মাংসের টেস্ট আসে না। আটকে রাখলে পা মোটা হয়ে যায়, বাজারে বিক্রি হয় না ভালো, বেশি বলে বিক্রি হয় না। ফলে সেই জায়গাগুলোকে তো আমাকে সেইভাবে রেডি করা উচিত। সবকিছুই ঠিক আছে, কিন্তু মুরগি পালন করতে গেলে আরেকটা যেটা সমস্যা হয়, সেটা হলো প্রথমে আমরা ভাবি কি অর্গানিক খাবার খাওয়াবো, অর্গানিক খাবারই খাওয়ালাম, এবার কিছুদিন পরে আর অর্গানিক পাওয়া যায় না, লাস্টে ফিরেই চলে আসতে হয়।
এটা হচ্ছে প্ল্যানিং এর অভাব। যখন পাখিগুলো ছোট থাকে, আমার যদি একটা পাখি আমি 500 মুরগি পুষি, তাহলে আমাকে মিনিমাম 5 কাঠা জায়গা চাষই করতে হবে, যেটা আমি গ্রিন খাবার দাবার খাওয়ানোর জন্য। ফিড তাহলে তো আপনার 3.5 বিঘা তো লেগে গেল ওখানে। ওই তো 3.5 বিঘা, 3 বিঘা 5 কাঠা তো ওখানে আর দরকার আছে। হ্যাঁ, মানে ওই ৩ বিঘা থেকে 5 কাঠা আলাদা করে নেবে। হুম। ওটা আলাদা করে নেবে। ওখানে চাষটা করতে হবে প্রপারলি। যে জমিটায় পাখি চলছে, হুম। ওই জমিটাকে মানে প্রকৃতির ভরসায় ফেলে রাখলে হবে না। আচ্ছা। ওকে অন্তত মাসে ২ দিন, এই যে শীত, গরম এই সময়গুলো অন্তত মাসে ২ দিন জলসেচ দিতে হবে সেই জায়গাগুলোতে। আচ্ছা। পাখি ঘরে উঠে গেল, সন্ধ্যেবেলার পরে জল চালিয়ে দিতে হবে। মাটি ময়েস্ট থাকবে। হুম। তাহলে পোকামাকড় আসবে না, ঘাস গজাবে না। হুম। এগুলোকে দেখতেই হবে সেই জায়গায়। তাছাড়া যে ছোটাছুটিটা আমরা বিভিন্ন কোম্পানির ফিডের রিসার্চ করে বেড়াই, যে এই কোম্পানির ফিড ভালো কিনা, ওই কোম্পানির ফিড ভালো কিনা, সেটা ধান চালের গোডাউনে গিয়ে খোঁজ করতে হবে। সেই রিসার্চটা করতে হবে যে কমা ধান কোথা থেকে পাবো আমি, কমা গম কোথা থেকে পাবো আমি। মানে এই সোর্স অফ যে খাবারগুলো রয়েছে, এই খাবারগুলোকে আমাকে যেখানে কম পয়সা পাবে, মিনিমাম মানে টাকায় পাওয়া যাবে, সেখান থেকে আমাকে নিতে হবে। ইজি বলে নেই। মানে দেশি ফার্মিং করা যে ইজি এরকম কোনো ব্যাপার নাই। দেশি মানে ইজি ব্যাপার না। ফার্মিং ব্যাপারটা, সেটাতে ইজি কথাটা নেই। এটা আচ্ছা। যদি কেউ ভাবে যে আমি ব্রয়লার ফার্মিং, আমি যে লোক ব্রয়লার ফার্মিং ৫,০০০ করতে পারে একটা ওয়ার্কার, হুম। সেখানে দেশি ফার্মিং তার ১,০০০ করতে ভীষণ কষ্ট হবে। ফলে আচ্ছা। সেই জায়গাটাকে যেমন টাকাটাও বেশি, হুম। কাজটাও টাফ। বন্ধুরা, তাহলে আমরা জানলাম যে আমরা যদি 500 মুরগি পালন করি, তাহলে পরে আমাদের কেমন টাকা খরচা হবে। স্যার যেটা বললেন ১ লক্ষ টাকা খরচা হবে। স্যার এবারে আরেকটা ছোট্ট ধারণা দেন, ধরুন নতুন করতে চাইছে, তারও তো একটা পুঁজির ব্যাপার আছে, হুম, নতুন হুম, ছেলেপুলে বা নতুন হুম, লোক হুম। করা যায়। মানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে কেমন ইনভেস্টমেন্ট হতে পারে প্রথম দেখো অবস্থায়? আমি বলি পরে সে টাকা তুলে নেবে। ইনফ্রাস্ট্রাকচার তো অনেক ভালো করেও করা যায়, কাজ চালানোর মতোও করা যায়। হ্যাঁ, ঘরে টাকা দেবে না, দেবে মুরগিতে টাকা। মুরগিগুলো এক্সাক্টলি তাই। রাখতে যেরকম ঘর দরকার, হুম, প্রথমত কেউ করতেই পারে ওপরে, যদি বাইরের ওয়াইল্ড হুম, জীবজন্তুর অ্যাটাক না থাকে, হুম, সেখানে নাইলন নেট দিক, হুম। ওপরে ত্রিপল দিয়ে ঘর করুক বা খড়ের চাল দিয়ে ঘর মানে করুক। নেট দিয়ে 4টে বাঁশ পুঁতে নেট দিয়ে ফ্লোরটা একটু উঁচু করে ঘর তৈরি। ঘর তৈরি করুক। মেঝে করতে হবে, এখানে ফ্রি রেঞ্জের পাখির মেঝে লাগে না। না, দেশি জাস্ট একটু মুরগির আর মেঝে কি মাটি দরকার দিয়ে আছে? একটু উঁচু করে নিলেই হয়, যাতে হ্যাঁ, আমি মাটির রসটা না টানে। ওটাই বলেছি। হ্যাঁ। বাঁশের খুঁটি দিক, দরজাগুলো বাঁশের করুক, তাহলে অনেকটা খরচ উম, কমে যাবে। উম, পরবর্তীতে পাখি দিলে মাথায় ছাদও দেওয়া যাবে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। যাই হোক দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমি জানালাম যে 500 মুরগি যদি পালন করে, তাহলে কেমন টাকা খরচা রয়েছে, কেমন টাকা আপনার লাভ হতে পারে, পুরো বিস্তারিত। যাই হোক দর্শক বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে কোনো নতুন ভিডিওতে, কোনো নতুন ফার্মিং নিয়ে, কোনো নতুন খামারের সাথে।